আজকের ম্যাচে কে এগিয়ে কে পিছিয়ে আছে সেটা নিয়ে আলোচনা তো করবই, সেটা তো লাস্ট মিনিট একটা আলোচনা হয়ই আমাদের। আর একটা বিষয় রয়েছে আনোয়ার আলী, যেটা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড আমি নই, শুধু ইনফরমেশানগুলো রয়েছে, যা আপডেট এসছে সেগুলো আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নেবো, আপনাদেরকে জানিয়ে দেবো এই। তবে প্রথমে আলোচনা করব আজকের ম্যাচটা নিয়ে। আজকের ম্যাচে যে জিনিসটা বিশেষ করে চাপের মোহনবাগানের কাছে, সেটা হচ্ছে বেঙ্গালুরু টিমের ব্যালেন্সটা। বেঙ্গালুরুর ব্যালেন্সটা হচ্ছে ডিফেন্স যতটা স্ট্রং, অ্যাটাকও ততটা স্ট্রং। তো ফলে ওরা অ্যাটাকে লোক বাড়িয়ে আমাদের ওপর অ্যাটাক করবে এবং সেই অ্যাটাকটা যথেষ্ট পাওয়ারফুল হবে। তো আমাদের ডিফেন্সটাকে সেই জন্য স্ট্রং করতে হবে। এবার আপনি যদি ডিফেন্স স্ট্রং করার জন্য 4 ব্যাকে যান, সেক্ষেত্রে প্রবলেমটা হয়ে যাচ্ছে আবার আমাদের অ্যাটাকে বা মিডফিল্ডে একটা প্লেয়ার কমে যাচ্ছে। আবার ওদের ডিফেন্সের কথা ভাবলে ওদের ডিফেন্স কিন্তু যথেষ্ট স্ট্রং, অন্যান্য যে কোনো টিমের থেকে একটু বেটারই আছে ওদের ডিফেন্সটা। এবার ওদের ডিফেন্স ভাঙার জন্য একটা এক্সট্রা এফর্ট দিতে হবে এবং যথেষ্ট লড়াই করে ওদের ডিফেন্স ভেঙে জয়টা তুলে আনতে হবে যদি আমাদের গোল করতে হয়। তবে এক্ষেত্রে ওই 3-5-2 ফরমেশনটাই আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে বেটার, যেটা আমি কালকে সেকেন্ড অপশান আপনাদের বলেছিলাম। কারণ সেক্ষেত্রে যেটা হচ্ছে, এই যে সাইডের দুটো উইং ব্যাক তারা অ্যাটাককেও সাহায্য করতে পারছে, ডিফেন্সকেও সাহায্য করতে পারছে, যেটা এই ম্যাচে খুব দরকার, যে আমাদের অ্যাটাকেও লোক বাড়াতে হবে আবার ডিফেন্সের সময়ও লোক বাড়াতে হবে। তো ওই ফরমেশনটা আমি প্রেফার করব। মাঝ মাঠের দখল রাখতে হবে, প্লাস হাইলাইন ডিফেন্স নিয়ে উঠে যাওয়া যাবে না, কারণ ওদের স্পিডি অ্যাটাকার রয়েছে। বিনীত ভেঙ্কটেশ যে কোনো টিমের কাছে ত্রাস হয়ে উঠছে, সে এত স্পিডে কাউন্টার অ্যাটাকে ঢুকছে বা অ্যাটাকের সময়ও ঢুকছে। তো কাউন্টার অ্যাটাক হলে তাকে আটকানোটা অনেকটা চাপের হয়ে যায় নর্মাল অ্যাটাকের থেকে, তো এই দিকটা আমাদের মাথায় রাখতে হবে। এবার বেঙ্গালুরু কিন্তু মাঝ মাঠে লোক বাড়িয়ে খেলাটা বিল্ড করে সেই পুরো ফরমেশনটা নিয়ে বা ওই প্লেয়ারগুলোকে নিয়েই আস্তে আস্তে খেলতে খেলতে পাস খেলতে খেলতে পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে যায়। এবার ওরা যেহেতু আমাদের বক্সের মধ্যে লোক বাড়াবে, তো আমাদের উইঙ্গারদেরও সাইডে ঢুকে 5টা ডিফেন্স তৈরি করে দিতে হবে, তবে ওদের এই যে বল পজিশনটা আমাদের পেনাল্টি বক্সের আশেপাশে, সেটাকে ইন্টারসেপ্ট করা যাবে, স্ন্যাচ করা যাবে বল। কারণ যখন আমাদের সংখ্যাধিক্য বেশি থাকবে তখনই আমরা এটা করতে পারবো। তবে এত বিশ্লেষণে না গিয়ে মোদ্দা কথা এটাই বলতে পারি যে আজকের ম্যাচটা ভালো রকম চাপ আছে, 50-50 চান্স, যে কেউ জিততে পারে, ম্যাচটা ড্রও হতে পারে। আমার মনে হচ্ছে ড্র হওয়ার সম্ভাবনা একটা রয়েছে ভালো রকম। তবে অনেকেই বলছেন যে এত টাকা দিয়ে টিম বানিয়ে, এত ভালো টিম বানিয়ে যদি কোনো টিমের কাছে হারতে হয় বা ড্র করতে হয়, তাহলে আমি তাদের বলবো, আপনারা কি ধারণা করেছিলেন যে ভালো টিম করবে মানে মোহনবাগান সব ম্যাচ জিতে যাবে, কোনো ম্যাচ ড্রও করবে না? এটা কি পসিবল? আর বাকি টিমগুলো কি আইএসএলে প্রতি বছর পার্টিসিপেটই করে যাবে, কোনো বছর ট্রফি জিতবে না? আইএসএলের প্রত্যেকটা টিমই ট্রফি জেতার জন্য তৈরি করা হয়েছে। তার মধ্যে বেঙ্গালুরু টিমও আমি বলবো না যে বিশাল হাইফাই টিম, একটা অ্যাভারেজ টিম বানিয়েছে বা মোর দ্যান অ্যাভারেজ টিম বানিয়েছে, কিন্তু সেই টিমটার সুবিধে হচ্ছে টিমটার কম্বিনেশন আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো জায়গায় পৌঁছে গেছে, যেটাতে মোহনবাগান এখনও পৌঁছতে পারেনি। মোহনবাগানের প্লেয়াররা এখনও মিসপাস করছে, প্লেয়াররা কোথায় কখন রান করবে সেটাও এখনও বোঝার অনেক সমস্যা আছে। ফলে এই ম্যাচটা নিয়ে যে আমি খুব আশাবাদী, এই কথাটা আমি আপনাদেরকে বলতে পারছি না। তবে আমি বলবো আশিস রায় যতটা কম মিসপাস করে, শুভাশিস যদি কোনো ভুল না করে, দিমি যদি আগের ফর্মের কাছাকাছি আসে, এই সমস্ত কিছু যদি একই জায়গায় এসে পৌঁছয়, তাহলে ম্যাচটা আমরা বেশ ভালো খেলে জিততে পারি। কিন্তু সেটা তো আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব নয় যে এই প্লেয়াররা খুব ভালো খেলবে, এরা ভুলগুলো করবে না, তাই আমরা ম্যাচটা হাসতে হাসতে জিতে যাব, এটা তো বলা সম্ভব নয়। তাই জন্য এই ম্যাচটা 50-50 অবস্থায় রয়েছে। যদি মোহনবাগান টিম বেঙ্গালুরু টিমের মতোই ফর্মে বা কম্বিনেশনে থাকতো, ওই রকম আন্ডারস্ট্যান্ডিং থাকতো, তাহলে আমি চোখ বুজে বলতাম যে আজকে মোহনবাগান যাবে আর জিতবে। আজকের ম্যাচটায় দেখার মতো কয়েকটা জিনিস হচ্ছে, দিমি আর সুনীল ছেত্রী কে টিমকে টেনে তোলে, পেইরা ডিয়াজ আর জেমি ম্যাকলারেন কে লাস্ট মোমেন্টে নেমে ম্যাচটা ঘোরায়, দীপেন্দু নাকি বিনীত ভেঙ্কটেশ কে এই একটা ডুয়েল তাদের মধ্যে হবে, সেই ডুয়েলটাকে জিততে পারে, ওগুয়েরা না গ্রেগ স্টুয়ার্ট কে মাঝমাঠটা দখল নিয়ে তার টিমকে এগিয়ে দিতে পারবে। এই সব কিছু মিলিয়েই আজকের ম্যাচের রেজাল্টটা হবে। এবার যদি চলে আসি আমি আনোয়ার আলী কেসটা নিয়ে দেখুন, বিশেষ কোনো ইন্টারেস্ট নেই। আনোয়ার আলী আমাদের আর প্লেয়ার নয়, ইস্টবেঙ্গলের প্লেয়ার, মাথা ব্যথাটা ওদের বেশি। আমাদের শুধু খবরটা কি হলো এইটুকু জানা নিয়ে ব্যাপার, তো সেই খবরটাই আপনাদের কাছে দিয়ে নিই। তো 30 তারিখ শুনানিটা হচ্ছে না, সেটা পিছিয়ে গেছে।
তো এটা অনেকে বলবেন এআইএফএফ ইচ্ছে করে পিছিয়ে দিয়েছে, ব্যাপারটা তা নয়। এমন একটা গ্রাউন্ড আনোয়ারের আইনজীবী দিয়েছে যে কিছু বলার নেই, তার একটা মেডিকেল প্রবলেম আছে, 8 তারিখ তার একটা অপারেশন আছে, তো সেই কারণে সে 1 মাসের একটা টাইম চেয়েছিল, সেই টাইম দেওয়াটা সম্ভব নয়, পিএসসি জানিয়ে দিয়েছে। তো 8 তারিখ তার অপারেশন আছে, কিন্তু 14 তারিখ এই শুনানিটার ফাইনাল ডেট ধার্য করা হয়েছে এবং পিএসসির তরফ থেকে এইটুকু জানা গেছে যে ডেট আর চেঞ্জ হবে না। তাতে আপনারা এটা বলতে পারেন যে হ্যাঁ, ইস্ট বেঙ্গলের এটা লাভ হয়েছে, তার মাঝখানে হয়তো আরও 2টো ম্যাচ, সম্ভবত আরও 2টো ম্যাচ আছে ইস্ট বেঙ্গলের, সেই 2টো ম্যাচ আনোয়ার খেলতে পারবে। এবং 14 তারিখ ওই বাকি ডিসিশনটাই শোনানো হবে, এরকমই খবর রয়েছে। আগে যে ডিসিশন কিছুই চেঞ্জ হবে না, যা ছিল তাই হবে। আর যেহেতু ইস্ট বেঙ্গল আনোয়ারকে খেলিয়ে দিল এই 2টো ম্যাচে, তাই ইস্ট বেঙ্গলের আর এখান থেকে বেরিয়ে আসার বা ব্যান থেকে বেরিয়ে আসার আর কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল খবর, আর আনোয়ারকে নিয়ে কোনো খবর নেই। তো এই ভিডিওতে এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।